ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আগামীতে নেট এক্সামকে মাথায় রেখে প্রিভিয়াস ইয়ারে যে নেট এক্সামগুলো হয়ে গেল সেগুলোর যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। তো আমরা মক টেস্টের মাধ্যমে সেই প্রশ্নগুলোকে সলভ করব। এরকম অনেকগুলো মক টেস্ট একের পর এক আমাদের চ্যানেলে কিন্তু আসতে থাকবে। অলরেডি আমরা ডিআইগুলো সলভ করা শুরু করেছি। আপনারা যদি আমাদের চ্যানেলের প্লে লিস্টে যান, জুন 2025 ডিআইয়ের যে প্লে লিস্টটা আছে সেখানে আপনারা দেখতে পারবেন যে জুনে যেই ডিআইগুলো এসেছিল সেগুলোকে আমরা সলভ করছি। বিশেষ করে কিউমুলেটিভ ডেটা দিয়ে যে ফ্রিকোয়েন্সিগুলো এসেছে, যেগুলোতে আপনাদের অনেকেরই অসুবিধা রয়েছে, সেগুলোও কিন্তু আমরা সলভ করেছি। এবং এখন থেকে আমরা বিভিন্ন যে আমাদের ইউনিটগুলো রয়েছে, টিচিং, রিসার্চ, এই যে ইউনিটগুলো রয়েছে, এই ইউনিটগুলো থেকে কী ধরনের প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা একের পর এক সলভ করব। এবং সেই প্রশ্নগুলোর মধ্যেই আমি আপনাদের এক্সপ্লেন করে দিব যে কোন জিনিসগুলো কেন হচ্ছে। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা ইন্ডিয়ান লজিক থেকে কিছু প্রশ্ন সলভ করব। যেই প্রশ্নগুলো আমরা সলভ করব এগুলো সবগুলোই জুন 2025-এ যে নেট এক্সাম হয়ে গেছে, পেপার ওয়ানে যে প্রশ্নগুলো এসেছিল ইন্ডিয়ান লজিক থেকে বা লজিক্যাল রিজনিং থেকে বলাটা ঠিক হবে, শুধু ইন্ডিয়ান লজিক না। তো সেই প্রশ্নগুলোকে আজকে আমরা সলভ করব। তো অলরেডি যেই প্রশ্নগুলো আমরা সলভ করেছি জুন 2025-এর, তো আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছেন যে স্যার আমাদের সেই ভিডিওগুলো খুঁজে পেতে অসুবিধা হচ্ছে। তো আপনারা কীভাবে সহজেই সেটা খুঁজে পেতে পারেন? তো আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে যান, আপনারা নর্মাল আমাদের ইউটিউব চ্যানেলে গেলে এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো এই যে ইন্টারফেস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোম, ভিডিও, শর্টস, কোর্স, প্লে লিস্ট। তো আপনারা প্লে লিস্টে যাবেন, ঠিক আছে? প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে গেলে আপনারা দেখতে পাচ্ছেন নেট জুন 2025 PYQs বলে একটা প্লে লিস্ট আছে, এবং পাশে দেখতে পাচ্ছেন ডেটা ইন্টারপ্রিটেশন জুন 2025 বলে একটা প্লে লিস্ট আছে। তো এই দুটো প্লে লিস্টে আপনারা জুন 2025-এ যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোকে আপনারা পেয়ে যাবেন। ডেটা ইন্টারপ্রিটেশনগুলো পাবেন, এবং জুন 2025 PYQs যে লেখা আছে সেখানে বিভিন্ন যে ইউনিট ওয়াইজ রিসার্চ, টিচিং, আইসিটি, সেগুলো অনুযায়ী আমরা যতগুলো ভিডিও এই পর্যন্ত আপলোড করেছি সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন, এবং পরবর্তীতে আরও যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। ওকে, তো দেখুন প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা কি বলেছে দেখুন। আর যদি এই পিডিএফ আপনাদের প্রয়োজন হয়, আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত করবেন, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন। যদি আপনাদের এই ভিডিওটার পিডিএফ প্রয়োজন হয়, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন। তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তো সেই টেলিগ্রাম চ্যানেলে আমি এর পিডিএফটা আপলোড করে দেব। ওকে, দেখুন কি বলেছে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট কন্ট্রাডিক্ট ইচ আদার? তো কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট, তো আমরা জানি এ, ই, আই, ও। আপনারা হয়তো জানেন স্কোয়ার অফ অপোজিশন, এটার উপর অলরেডি আমাদের চ্যানেলে ডিটেল ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো সেই স্কোয়ার অফ অপোজিশনে আমরা দেখেছিলাম এ মানে অল স্টেটমেন্ট, যে স্টেটমেন্ট অল দিয়ে শুরু হচ্ছে, ই মানে নো স্টেটমেন্ট, আই মানে সাম, আর ও মানে সাম নট। তো দেখুন আমরা কি জানি, এর সাথে ও মানে অলের সাথে সাম নট, আর নো এর সাথে সাম যদি স্টেটমেন্ট থাকে তারা কি হয়? কন্ট্রাডিক্টরি হয়। কন্ট্রাডিক্টরি বলতে একজন সত্য হলে আরেকজন মিথ্যা হবেই, আর একজন যদি মিথ্যা হয় অপরজন সত্য হবেই। তাহলে এর সাথে ও, ই এর সাথে আই, তাহলে এ অল ডাকস আর বার্ডস, এর সাথে কি হতে পারে? ও মানে সাম নট। তাহলে সাম নট কি হতে পারে? সাম ডাকস আর নট বার্ডস। তাহলে এর সাথে সি হতে পারে। বাট দেখুন এর সাথে সি কোনো অপশনই নেই। এর সাথে সিও কিন্তু কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট হবে, বাট এর সাথে সি নেই। তাহলে বাকিটা দেখি, ই আর আই এর মধ্যেও তো হয়। ই মানে স্যার নো স্টেটমেন্ট, আর আই মানে সাম স্টেটমেন্ট। তাহলে দেখুন বি হচ্ছে সাম স্টেটমেন্ট আর ডি হচ্ছে নো স্টেটমেন্ট। তাহলে সাম এবং নো এর মধ্যে হয়, তাহলে বি অ্যান্ড ডি। তাহলে বি অ্যান্ড ডি দেখুন অপশনে আছে। তাহলে 3 নম্বরটা হয়ে যাচ্ছে কি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে? ইফ দ্য স্টেটমেন্ট নো বার্ডস আর এনিমেল is given false, which of the following statements can be inferred to be true? তাহলে কি বলেছে? এ, ই, আই, ও। দেখুন এ, ই, আই আর হচ্ছে ও। কি বলেছে যে ই স্টেটমেন্টটা ফলস, মানে নো স্টেটমেন্টটা হচ্ছে ফলস, এটা হচ্ছে ফলস। তাহলে অলরেডি আমরা জানি যদি ফলস হয় তাহলে কন্ট্রাডিক্টরি স্টেটমেন্টটা ট্রু হবে। তো আমাদের কি বলেছে, যদি ই ফলস হয় তাহলে কোনটা বা কোনগুলো স্টেটমেন্ট অবশ্যই ট্রু হবে, 100% ট্রু হবে কোনগুলো। দেখুন ই যদি ফলস হয় তাহলে আমি বলতে পারি আই হচ্ছে স্যার কি হবে? ট্রু হবে, তাই না? ই যদি ফলস হয় তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারি যে স্যার আই ট্রু হবে।
আই মানে কি? আই মানে কি হবে? দেখুন নো বার্ডস আর অ্যানিমেলস এর আই স্টেটমেন্ট কি দাঁড়াবে? এর আই স্টেটমেন্ট দাঁড়াবে সাম বার্ডস আর অ্যানিমেলস। তাহলে সাম বার্ডস আর অ্যানিমেলস কোথায় আছে দেখুন? তাহলে সাম বার্ডস আর অ্যানিমেলস, তাহলে সাম বার্ডস আর অ্যানিমেলস, তাহলে এটা হচ্ছে সত্য হচ্ছে। দেখুন এটা যদি সত্য হয়, এটা যদি সত্য হয়, আচ্ছা সাম বার্ডস আর অ্যানিমেলস এর যদি আমরা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট নেই, ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট বের করা যায় তার তিনটা টেকনিক আছে, সেটারও অলরেডি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আছে। তাহলে ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট বের করার জন্য তিনটা তিনটা ওয়ে আছে, একটা হচ্ছে কনভার্সন, একটা হচ্ছে অবভার্সন, আর একটা হচ্ছে কন্ট্রাপোজিশন। তো যদি সাম স্টেটমেন্ট থাকে, সাম স্টেটমেন্টে আমরা কনভার্সন দিয়ে ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট বের করতে পারি, মানে সমতুল্য স্টেটমেন্ট, এবং কি অবভার্সন দিয়ে বের করা যায় যদি সাম স্টেটমেন্ট থাকে। তো ডিটেল ভিডিও অলরেডি কিন্তু চ্যানেলে করা আছে। তাহলে কনভার্সনে কি হয়, শুধু সাবজেক্ট এবং প্রেডিকেট ইন্টারচেঞ্জ হয়। তাহলে সাম বার্ডস আর এনিমেলস, এখানে হচ্ছে বার্ড হচ্ছে সাবজেক্ট আর এনিমেল হচ্ছে প্রেডিকেট। তাহলে সাবজেক্টের জায়গায় প্রেডিকেট চলে আসে, প্রেডিকেটের জায়গায় সাবজেক্ট চলে যায়। তাহলে এটা কি হয়ে যাবে, সাম এনিমেলস আর বার্ডস, অর্থাৎ সাম এনিমেলস আর বার্ডস, সি নম্বরটা সাম এনিমেলস আর বার্ডস। তার মানে দেখুন ডি নম্বরটা অবশ্যই ট্রু, তাহলে এর ইকুইভ্যালেন্ট যেটা রয়েছে সেটাও হবে। তাহলে ডি এর ইকুইভ্যালেন্ট হচ্ছে সি, তাহলে সি অ্যান্ড ডি, তাহলে 2 নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেয়ার this is the richest fraternity on the campus. Therefore, Mr. X, who is the member of this fraternity, must be one of the richest young men on the campus. দেখুন এখানে কি বলেছে, বলেছে কি আমাদের যে ক্যাম্পাসটা আছে সেটা কি রিচেস্ট ফ্র্যাটার্নিটি, ঠিক আছে, সব থেকে রিচেস্ট, সব থেকে রিচেস্ট মানে সব থেকে যার টাকা পয়সা ধন দৌলত রয়েছে। বলেছে মিস্টার এক্সও এদের মধ্যেই একজন, তাহলে মিস্টার এক্সও কি হবে, রিচেস্ট ইয়াং পার্সন হবে। তাহলে এখানে দেখুন কি ব্যাপারটা, যে সবার জন্য বলেছে, সব কিছুতে মানে বড় পার্টটা, হোল পার্টটাতে যদি কোনো কিছু সত্যি হয়, সেখান থেকে আমি কি লাগালাম, হোল পার্ট, মানে পুরো পার্টটায় যদি কোনো কিছু সত্য হয়, তাহলে সেখান থেকে আমি লজিক লাগাচ্ছি যে তার মধ্যে যদি একটা ছোট্ট পার্ট থাকে, সেই ছোট্ট পার্টটাও কি হবে, সেই পুরো বড় পার্টটার জন্য যেটা সত্যি হবে, ছোট পার্টটার জন্য সেটাই সত্যি হবে। ওকে, তো এখানে অনেক সময় ফ্যালেসি চলে আসে। এই ধরনের ফ্যালেসিকে কি বলা হয়, এই ধরনের ফ্যালেসিকে বলা হয় ফ্যালেসি অফ ডিভিশন। ঠিক আছে, ফ্যালেসি অফ ডিভিশন। যদি উল্টোটা হতো যে ছোট ছোট পার্টের জন্য হচ্ছে, তাহলে আমি বলছি হোলটাতেও সেম জিনিসই ঘটবে, তখন সেটা হতো কম্পোজিশন। বড়টাই হয় তাহলে ছোটটাতেও হবে, তাহলে সেটা কি হয়, ডিভিশন। তো দেখুন এই যে ফ্যালেসি, ইনফর্মাল ফ্যালেসি, ফর্মাল ফ্যালেসি, এগুলোর উপরেও কিন্তু ডিটেল ভিডিও অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে করা আছে। আপনারা প্লেলিস্টে যদি যান, লজিক্যাল রিজনিংয়ের যে প্লেলিস্টটা আছে সেখানেই আপনারা পেয়ে যাবেন। নেক্সট কোশ্চেন, অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন অর্ডার অফ ইনক্রিজিং এক্সটেনশন। দেখুন ডিনোটেশন, কোনোটেশন বা এক্সটেনশন অ্যান্ড ইন্টেনশন, এটার উপরেও অলরেডি আমাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আপনারা সেই লজিক্যাল রিজনিংয়ের প্লেলিস্টে গেলেই পেয়ে যাবেন। দেখুন ইনক্রিজিং এক্সটেনশন বলেছে, এক্সটেনশন হচ্ছে ডিনোটেশনের সমান, যেটাকে আমরা ডিনোটেশন বলি সেটাই হচ্ছে এক্সটেনশন। তো আমি কি শিখিয়েছিলাম, যদি এক্সটেনশন বা ডিনোটেশন দেয় তাহলে ইনক্রিজ বা ডিক্রিজ যেটা বলা থাকবে সেটাই রাখবো। এখানে ইনক্রিজ বলা আছে তাহলে ইনক্রিজই রাখবো। যদি কখনো যদি কোনোটেশন দেয় বা ইন্টেনশন দেয়, তখন আমরা সেটাকে ডিনোটেশনে কনভার্ট করে নিব। তাহলে কনভার্সনের জন্য সেই ক্ষেত্রে কি করতাম, কোনোটেশনটাকে জোর করে ডিনোটেশন লিখতাম, আর সামনে ইনক্রিজ থাকলে ডিক্রিজ করে দিতাম, ডিক্রিজ থাকলে ইনক্রিজ করে দিতাম। তাহলে এই ক্ষেত্রে যেহেতু এক্সটেনশনই রয়েছে অর্থাৎ ডিনোটেশনই রয়েছে, তাই আমরা চেঞ্জ করব না, ইনক্রিজিং ডিনোটেশনই থাকবে। ইনক্রিজিং মানে কি, ছোট থেকে বড়োর দিকে যাব। তাহলে এবার দেখুন সব থেকে ছোট কে, সব থেকে ছোট এরিয়া কোনটা, বলেছে সোশ্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, সায়েন্স, পলিটিক্স অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। তো আপনাদের যদি ভাবতে সময় লাগে ভিডিওটাকে পজ করে ভাবুন। দেখুন সব থেকে ছোট এরিয়া কোনটা, পলিটিক্স অফ ইন্টারন্যাশনাল রিলেশন, এটা একটা পার্টিকুলার ঘটনা। তাহলে ডি দিয়ে শুরু হচ্ছে, তাহলে ডি দিয়ে শুরু হলে দেখুন একটাই অপশন আছে, দেখুন পলিটিক্স অফ ইন্টারন্যাশনাল রিলেশন, এটা হচ্ছে সব থেকে ছোট। তারপরে কি পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স আন্ডারে হচ্ছে সোশ্যাল সায়েন্স, আর সোশ্যাল সায়েন্স এটা আন্ডারে হচ্ছে সায়েন্সের। তাহলে এখানে হচ্ছে 4 নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কি, হুইচ অফ দ্য ফলোইং ইজ লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু দ্য স্টেটমেন্ট সাম ফেলাইন্স আর নট লায়ন্স। দেখুন ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট কিভাবে করতে হয় সেটা কিন্তু অলরেডি আমরা শিখেছি।
তো ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট শেখার জন্য তিনটা ওয়ে রয়েছে ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট বের করার। একটা হচ্ছে কনভার্সন, অবভার্সন, আর একটা হচ্ছে কন্ট্রাপোজিশন। ঠিক আছে, তো ডিটেল ভিডিও অলরেডি আছে। তো যদি সাম নট স্টেটমেন্ট থাকে, তাহলে সাম নট স্টেটমেন্ট যদি থাকে তখন আমরা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট বের করতে পারি দুটো পদ্ধতিতে। একটা হতে পারে স্যার অবভার্সন দিয়ে, একটা হতে পারে কন্ট্রাপোজিশন দিয়ে। যদি সাম নট স্টেটমেন্ট থাকে, একটা হতে পারে অবভার্সন দিয়ে, একটা হতে পারে কন্ট্রাপোজিশন দিয়ে। তাহলে এখানে কি বলেছে, সাম ফেলাইন্স আর নট লায়ন্স। তাহলে যদি অবভার্সন দিয়ে বের করি, অবভার্সনে কি হয়, কোয়ালিটি চেঞ্জ হয়। অর্থাৎ সাম থাকলে সাম নট, সাম থাকলে সাম নট, সাম নট থাকলে সাম হয়ে যাবে। অল থাকলে নো হয়, নো থাকলে অল হয়। প্রথম কাজ কি, কোয়ালিটি চেঞ্জ। অল থাকলে নো, নো থাকলে অল, সাম থাকলে সাম নট, সাম নট থাকলে সাম। তাহলে এই যে স্টেটমেন্টটা দিয়েছে সাম ফেলাইন্স আর নট লায়ন্স, তাহলে এই স্টেটমেন্টটা এখন বদলে গিয়ে কি হয়ে যাবে, সাম হয়ে যাবে। ওকে, নেক্সট কি হয়, যেটা প্রেডিকেট থাকে তাকে আমরা কি করি, তার যে কমপ্লিমেন্টারি তাকে দ্বারা আমরা রিপ্লেস করি। তাহলে এখানে প্রেডিকেট হচ্ছে লায়ন। তাহলে লায়নের কমপ্লিমেন্টারি কি, নন লায়ন। লায়নের কমপ্লিমেন্টারি মানে বিপরীত হচ্ছে নন লায়ন, যেটা লায়ন না। তাহলে নর্মাল সেমি রাখবো, সাম ফিলাইন্স আর নন লায়ন্স। দেখুন সাম নট ছিল, তাহলে হয়ে গেল সাম, স্টেটমেন্টটা সাম স্টেটমেন্ট হয়ে গেল। আর কি হলো, প্রেডিকেটের জায়গায় প্রেডিকেটের কি বসলো, প্রেডিকেটের কমপ্লিমেন্টারি বসলো। তাহলে কি হলো, সাম ফেলাইন্স আর নন লায়ন্স। তাহলে আগে দেখি এটা আছে কিনা, সাম ফেলাইন্স আর নন লায়ন্স এটা আছে কিনা। যদি দেখি এটা নেই, তখন আমরা কি করব, দেখবো আগে কন্ট্রাপোজিশন আছে কিনা, তারপরে দেখবো। ওকে, তাহলে সাম স্টেটমেন্ট আছে কিনা, সাম স্টেটমেন্ট দেখুন, এক নম্বরটা হচ্ছে না, দু নম্বরটাতেও হচ্ছে না, দু নম্বরটাও সাম নট স্টেটমেন্ট, 3 নম্বরও সাম নট স্টেটমেন্ট, 4 নম্বর নো স্টেটমেন্ট। তার মানে এতটুকু শিওর স্যার অবভার্সন দিয়ে হয়নি। তাহলে এখন হতে পারে কন্ট্রাপোজিশন দিয়ে হয়েছে। দেখি তো কন্ট্রাপোজিশন দিয়ে হয় কিনা। ঠিক আছে, কন্ট্রাপোজিশন দিয়ে হয়েছে কিনা আগে দেখি। তাহলে কন্ট্রাপোজিশন দিয়ে হওয়ার জন্য কি করতে হবে, যদি স্যার সাম নট থাকে তাহলে সাম নটই বসবে। ঠিক আছে, সাম নট থাকলে সাম নটই হবে। বাট কি হবে, সাবজেক্ট এবং প্রেডিকেট ইন্টারচেঞ্জ হয় এবং কি তাদের কমপ্লিমেন্টারি দ্বারা রিপ্লেস হয়। শুধু সাবজেক্ট প্রেডিকেট ইন্টারচেঞ্জ হয় না, ইন্টারচেঞ্জ তো হবেই, সাবজেক্টের জায়গায় প্রেডিকেটের জায়গায় সাবজেক্ট চলে যাবে, এবং সাবজেক্টের যেটা কমপ্লিমেন্টারি ছিল সেটা বসে যাবে, প্রেডিকেটের যেটা কমপ্লিমেন্টারি ছিল সেটা বসবে। তাহলে দেখুন আমাদের ছিল সাম ফেলাইন্স আর নট লায়ন্স। তাহলে প্রেডিকেট ছিল লায়ন্স, তাহলে লায়ন্স দুটো জায়গাতে আসলো, সাবজেক্টে আসলো, আর ফেলাইন্স ছিল সাবজেক্টে চলে যাবে প্রেডিকেটে। বাট শুধু এতটুকু সীমাবদ্ধ থাকবে না, কি বসবে, এদের কমপ্লিমেন্টারি বসবে। তাহলে সাম নন লায়ন্স, যেহেতু আর নট যেটা ছিল সেটাই বসবে, আর নট নন ফেলাইন্স। ঠিক আছে, কি হলো, সাম নন লায়ন্স আর নট নন ফেলাইন্স। দেখুন তো এটা আছে কিনা, সাম নন লায়ন্স আর নট নন ফেলাইন্স। তার মানে 2 নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। দেখুন এই যে আমি এগুলো করাচ্ছি, হতে পারে এই মুহূর্তে যদি কারো শেখা না হয়ে থাকে ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট, আমি কি বললাম সেটা হতে পারে আপনার মাথার উপর দিয়ে গেল। এটা হওয়াটা যদি প্রথমবার হয় স্বাভাবিক, ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট যদি আপনার না জানা থাকে। তো আমি ডিটেলে ভিডিওতে আলোচনা করেছি কীভাবে ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট বের করতে হয়। তো আমি আপনাদের রিকোয়েস্ট করছি সেই ভিডিওটা আপনারা দেখুন ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট থেকে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। ওকে, নেক্সট কোশ্চেন দেখুন, অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন অর্ডার অফ ডিক্রিজিং ডিনোটেশন। তাহলে ডিক্রিজিং কিসে বলেছে, ডিনোটেশনে বলেছে। তাহলে ডিনোটেশনই রয়েছে, কোনো সমস্যা নেই। তাহলে ডিক্রিজিং মানে কি স্যার, বড় থেকে ছোট। তাহলে এখানে সব থেকে বড়কে দেখবো, কার্বোনেটেড ড্রিঙ্কস, বেভারেজ, কোলা ফিস, লিকুইড। তাহলে সব থেকে বড় কোন এরিয়াটা হবে, কার্বোনেটেড ড্রিঙ্কস, বেভারেজ মানে হচ্ছে পানীয়। ওকে, তারপর হচ্ছে কোলা ফিস, এটাতে নির্দিষ্ট একটা কোলা ফিসের কথা বলছে, লিকুইড। তাহলে আপনারা চিন্তা করুন তো যে স্যার এখানে লিকুইড কি সব থেকে বড় হবে, হ্যাঁ বা না? তাহলে লিকুইড সব থেকে বড়, তাই না? লিকুইডের পরে কি আসা উচিত, লিকুইডের পরে তরলের পরে কি হবে, বেভারেজ মানে যেই পানীয়গুলো আমরা পান করতে পারি। লিকুইড ধরুন অনেক কিছুই আছে, সব লিকুইড তো আমরা পান করতে পারি না, তাই না?
এখন বেভারেজ কি, যেটাকে আমরা পান করি, তাহলে লিকুইড, তারপর হচ্ছে বেভারেজ, তারপর হচ্ছে কার্বোনেটেড ড্রিঙ্কস, এবং কার্বোনেটেড ড্রিঙ্কসের মধ্যে কিছু হবে কোলা, কোলা ফিস। তাহলে 4 নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, এভরিওয়ান অফ আস ইজ মর্টাল। এভরিওয়ান অফ আস ইজ মর্টাল, মানে প্রত্যেকেই আমরা কি মরণশীল। দেয়ারফোর ইট ইজ অবভিয়াস দ্যাট সামডে দ্য হিউম্যান রেস উইল ডিসঅ্যাপিয়ার ফ্রম আর্থ। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, কি বলছি, কি কনক্লুশনে আসলাম, যে তাহলে হিউম্যান রেস মানে মানুষ জাতিটাই একটা সময় কি হবে, কি হয়ে যাবে, আমাদের আর্থ থেকে, পৃথিবী থেকে একদম ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এটা কি ধরনের ফ্যালেসি এখানে রয়েছে? ফ্যালেসি অফ অ্যাক্সিডেন্ট, স্ট্রম্যান, ফ্যালেসি অফ কম্পোজিশন, ফ্যালেসি অফ ডিভিশন। তো একটু আগে একটা প্রশ্ন করেছিলাম, সেখানে আমি বলেছিলাম আপনাদের ফ্যালেসি অফ ডিভিশন এবং ফ্যালেসি অফ কম্পোজিশন সম্বন্ধে। ফ্যালেসি অফ ডিভিশনে কি ছিল, কোনো কিছু হোল পার্টের জন্য হয় তাহলে তাহলে কি হবে, কোনো কিছু যদি স্পেসিফিক পার্ট বলি, স্মল পার্ট বলি, তাহলে সেই ক্ষেত্রেও, বা ডিভিশনাল পার্ট বলি, সেখানেও সেটা সত্য হবে। সেখানে যদি ফ্যালেসি, সেখানে যে ফ্যালেসিটা আসছে সেটাকে বলেছিলাম ডিভিশনাল ফ্যালেসি। কম্পোজিশন ফ্যালেসি কি, কোনো কিছু পার্টে হচ্ছে, কোনো কিছু পার্টে হচ্ছে, তাহলে সেখান থেকে আমি কি বললাম, পুরো হোল জিনিসটার মধ্যেও সেম জিনিসই ঘটবে। ওকে, তাহলে সেটাকে, সেখানে যে ফ্যালেসিটা হয় সেটা হচ্ছে ফ্যালেসি অফ কম্পোজিশন। তাহলে দেখুন এখানে কি বলেছে, এভরি ওয়ান অফ আস ইজ মর্টাল, মানে প্রত্যেকেই আমরা কি মরণশীল। তাহলে একজন একজন করে বলছি, একজন একজন করে আমরা কি, একজন একজন করে আমরা বলছি, একজন একজন করে আমরা বলছি যে প্রত্যেকেই মারা যাবে। তাহলে এখান থেকে কি গোটা জাতিটার জন্য বলছি না, তাহলে তাহলে কি হবে, পুরো মানুষ জাতিটাই ধ্বংস হয়ে যাবে। তাহলে একটা একটা করে বলছিলাম, সেখান থেকে কি করলাম, পুরো গোটা জাতিটার জন্য বললাম, তাহলে এটা কি হবে, ফ্যালেসি অফ কম্পোজিশন হবে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং প্রপোজিশন আর সো রিলেটেড দ্যাট ইফ ওয়ান অফ দেম ইজ ট্রু দ্য আদার মাস্ট বি ফলস অলদো দে ক্যান বোথ বি ফলস। তার মানে এখানে বলেছে কোন প্রপোজিশনে একজন যদি ট্রু হয় আরেকজন অবশ্যই কি হবে, ফলস হবে। একজন ট্রু হলে আরেকজন অবশ্যই ফলস হবে, বাট দুজন একসাথে ফলস হতে পারে। তো এটাও দিয়েছে হচ্ছে স্কোয়ার অফ অপোজিশন থেকে। তো স্কোয়ার অফ অপোজিশনের ভিডিও যদি না জানা থাকে, না দেখে থাকে, অবশ্যই দেখে নিন। দেখুন এটা হচ্ছে, আমরা যদি বলি কন্ট্রারি স্টেটমেন্ট, কন্ট্রাডিক্টরি না কিন্তু কন্ট্রারি, কন্ট্রারি স্টেটমেন্ট হয় হচ্ছে এ আর ই এর মধ্যে, এ আর ই স্টেটমেন্টের মধ্যে, মানে অল স্টেটমেন্ট এবং নো স্টেটমেন্টের মধ্যে। তো এই দুটো স্টেটমেন্টের মধ্যে বিশেষত্ব কি, দুজন একসাথে সত্যি হতে পারে না, বাট দুজন একসাথে মিথ্যা হতে পারে। কি বললাম, দুজন একসাথে সত্যি হতে পারে না, বাট দুজনে একসাথে মিথ্যা হতে পারে। ঠিক আছে, একজন যদি সত্যি হয় তাহলে অটোমেটিক কি হবে, আরেকজন মিথ্যা হবে। তখন দুজনে তো একসাথে সত্যি হতে পারে না, দুজনে একসাথে সত্যি হতে পারে না, তাহলে একজন যদি মিথ্যা হয়, সরি একজন যদি সত্যি হয় তাহলে অটোমেটিক কি হবে, পরের জন মিথ্যা হবে। তাহলে এখানে কি বলেছে, একজন ট্রু, তাহলে অবশ্যই আরেকজন ট্রু হবে, বাট দুজন একসাথে মিথ্যা হতে পারে, ফলস হতে পারে। তাহলে কার কার মধ্যে হয়, এর সাথে ই, মানে অলের সাথে নো। তাহলে অল হচ্ছে অল স্টেটমেন্ট এ, নো স্টেটমেন্ট সি, তার মানে এ এর সাথে সি, তার মানে 3 নম্বরটা হয়ে যাচ্ছে কি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং প্রপোজিশন আর সো রিলেটেড দ্যাট দে ক্যান নট বোথ বি ফলস বাট দে ক্যান বোথ বি ট্রু। দেখুন আগেরটা ছিল কন্ট্রারি স্টেটমেন্ট, এটা দিয়েছে সাব কন্ট্রারি থেকে, সাব কন্ট্রারি থেকে। তাহলে সাব কন্ট্রারি স্টেটমেন্ট কি হয়, দুজন একসাথে সত্যি হতে পারে, দুটো স্টেটমেন্ট একসাথে সত্যি হতে পারে, বাট দুজন একসাথে ফলস হতে পারে না, মিথ্যা হতে পারে না। তো কন্ট্রারি হয় এ আর ই এর মধ্যে, ইউনিভার্সাল দুটো স্টেটমেন্টের মধ্যে, আর সাব কন্ট্রারি হয় পার্টিকুলার যে স্টেটমেন্ট দুটো থাকে আই আর ও, সাম আর সাম নট, তাদের মধ্যে। দুজন একসাথে সত্যি হতে পারে, বাট দুজন একসাথে মিথ্যা হতে পারে না। তাহলে কি হবে, সাম আর হচ্ছে সাম নট। তাহলে সাম পোয়েমস আর নেটওয়ার্কস, সাম পোয়েমস আর নট নেটওয়ার্কস। তাহলে এ আর সি, ঠিক আছে, তাহলে এ আর সি হয়ে যাচ্ছে কি এখানকার সঠিক অ্যান্সার। আচ্ছা এরপরে কি বলেছে, লজিক্যালি ইকুইভ্যালেন্ট। দেখুন লজিক্যালি ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট, তাহলে প্রথমে কি দিয়েছে, নো সোপস আর রাইটিং টুলস। কোনো সোপস কি রাইটিং টুলস না। তাহলে এই যে স্টেটমেন্টটা দিয়েছে এটা হচ্ছে ই স্টেটমেন্ট। তাহলে ই স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা কিভাবে, ই স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা কিভাবে ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট বের করি, দুটো লজিক। একটা হচ্ছে স্যার ই স্টেটমেন্ট থাকলে কনভার্সন দিয়ে করা যায়, আর হচ্ছে অবভার্সন দিয়ে করা যায়। ওকে, তো প্রথমে আমরা কনভার্সন দিয়ে ট্রাই করব। কনভার্সন দিয়ে কি,
কনভার্সন দিয়ে মনে রাখবেন শুধু সাবজেক্ট এবং প্রেডিকেট ইন্টারচেঞ্জ করলেই হয়ে যায়। তাহলে সোপ হচ্ছে সাবজেক্ট আর রাইটিং টুলস হচ্ছে প্রেডিকেট। তাহলে এরা কি করবো, ইন্টারচেঞ্জ করে দেবো, সোপের জায়গায় রাইটিং টুলস আর রাইটিং টুলসের জায়গায় সোপ। তাহলে নো সোপস আর রাইটিং টুলস যেটা বলেছেন, তাহলে নো রাইটিং টুলস, তাহলে নো রাইটিং টুলস আর সোপস। দেখুন নো রাইটিং টুলস আর সোপ, তাহলে এর সাথে ডি তো হবে, দেখুন এর সাথে ডি হবে শিওর, এর সাথে ডি হবে শিওর, তাই না? এর সাথে ডি তো হচ্ছে শিওর। তাহলে এর সাথে ডি যদি হয় তাহলে স্যার আমি বলতে পারি হয় স্যার 1 নম্বরটা হবে বা 2 নম্বরটা হতে পারে, তাই না? এর সাথে ডি হচ্ছে শিওর, বাট বিটাও তো ইকুইভ্যালেন্ট হতে পারে, তাই না? বিটাও তো ইকুইভ্যালেন্ট হতে পারে। তাহলে অবভার্সন দিয়ে চেক করি, অবভার্সন দিয়ে চেক করে কিভাবে, একটু আগে আমি বললাম আপনাদের যে স্যার কোয়ালিটিটা চেঞ্জ হয়, অল থাকলে নো, নো থাকলে অল, সাম থাকলে সাম নট, সাম নট থাকলে সাম। তাহলে এখানে নো স্টেটমেন্ট আছে, তাহলে নো এর জায়গায় কি বসে যাবে, অল বসে যাবে, অল স্টেটমেন্ট। সাবজেক্ট যা থাকার তাই থাকবে, তাহলে নো সোপস, তাহলে নো সোপস, সরি নো সোপসের জায়গায় অল সোপস, অল সোপস। আর কি বলেছিলাম, প্রেডিকেটের জায়গায় কি বসবে, প্রেডিকেটের জায়গায় হচ্ছে তার তার যে কমপ্লিমেন্টারি সেটা বসবে। তাহলে কমপ্লিমেন্টারি কিভাবে হয়, শুধু সামনে নন যুক্ত করে দিন, ঠিক আছে, সামনে নন যুক্ত করে দিন। তাহলে নন রাইটিং টুলস, নন রাইটিং টুলস, দেখুন তো বি নম্বরটা আছে না, অল সোপস আর নন রাইটিং টুলস, তাহলে বিটাও হবে, তার মানে এখানে কোনটা হচ্ছে 2 নম্বরটা। তাহলে এ বি ডি এই তিনটাই হচ্ছে কি ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন, অ্যারেঞ্জ দ্য ফলোইং টার্মস ইন অর্ডার অফ ইনক্রিজিং ডিনোটেশন। তার মানে ইনক্রিজিং ডিনোটেশনে সাজাতে হবে, ইনক্রিজিং, ছোট থেকে বড় ডিনোটেশনে আমরা সাজাবো, ছোট থেকে বড়। ডিনোটেশন বলেছে তাহলে কোনো সমস্যা নেই, ডিনোটেশন যেহেতু বলেছে, তাহলে ইনক্রিজিং মানে ছোট থেকে বড়। ওকে, তাহলে দেখুন চেস, চেস, তারপরে কি বলছে, বোর্ড গেমস, স্পোর্টস, ইনডোর গেমস। তাহলে দেখুন কোনটা হচ্ছে সব থেকে ছোট, কোনটা হচ্ছে সব থেকে ছোট। তাহলে ইনক্রিজিং যেহেতু বলেছে তাহলে চেস, বোর্ড গেমস, স্পোর্টস, ইনডোর গেমস। তখন দেখুন চেস এটা একটা স্পেসিফিক গেমের কথা বলছে, আর স্পোর্টস যদি বলি সেটা হচ্ছে সব থেকে বড়, তাই না? বোর্ড গেমস, ইনডোর গেমস এগুলো সব স্পোর্টসের আন্ডারই আসবে, চেসটা হচ্ছে সব থেকে ছোট। তাহলে স্যার এ দিয়ে শুরু হবে, সি দিয়ে শেষ হবে, এ দিয়ে শুরু, সি দিয়ে শেষ। তাহলে আর দেখার দরকার আছে কি, 4 নম্বরটা এ দিয়ে শুরু, তখন এ সব থেকে ছোট। আমরা ইনক্রিজিং অর্ডারে যাচ্ছি, তাহলে সব থেকে ছোটটা আগে থাকবে, সব থেকে বড়টা শেষে থাকবে। তাহলে সব থেকে ছোট হচ্ছে স্যার চেস, সব থেকে বড় হচ্ছে স্পোর্টস। তাহলে এ দিয়ে শুরু, সি দিয়ে শেষ। তাহলে চেস, চেসের পরে কি বোর্ড গেমস, তারপরে হচ্ছে ইনডোর গেমস, তারপরে হচ্ছে স্পোর্টস। নেক্সট কোশ্চেন বলেছে ইন এ ক্যাটাগরিক্যাল প্রপোজিশন দ্য সাবজেক্ট এন্ড প্রেডিকেট আর কানেক্টেড বাই। তো যখন আমরা একটা প্রপোজিশন লিখি, ধরুন অল এ আর বি, ঠিক আছে, এইভাবে যখন একটা প্রপোজিশন লিখছি তাহলে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, আর বিটা হচ্ছে প্রেডিকেট। তাহলে এই যে সাবজেক্ট এবং প্রেডিকেটকে যুক্ত করেছে কে, এই আর শব্দটা। তাহলে এই আর শব্দটাকে কি বলা হয়, মনে রাখবেন এই আর শব্দটাকে বলা হয় হচ্ছে ক্যাপুলা। ওকে, ক্যাপুলা। আর এই যে অল দেখছেন, অল, এটাকে বলা হয় কোয়ান্টিটি, এটাকে কি বলা হয়, কোয়ান্টিটি। আর এটা কি হ্যাবাচক স্টেটমেন্ট, হ্যাবাচক স্টেটমেন্ট, পজিটিভ স্টেটমেন্ট, এর জন্য এটাকে বলা হয় অ্যাফার্মেটিভ। যদি নো বা সাম নট থাকে সেটা নেগেটিভ স্টেটমেন্ট, ঠিক আছে, তখন সেটা নেগেটিভ স্টেটমেন্ট হবে, তার কোয়ালিটিটা নেগেটিভ। বাট সাম এবং অল স্টেটমেন্ট যদি থাকে সেটা পজিটিভ স্টেটমেন্ট, তাই সেটাকে অ্যাফার্মেটিভ, কোয়ালিটি হচ্ছে তার অ্যাফার্মেটিভ বা পজিটিভ। তাহলে সাবজেক্ট এবং প্রেডিকেটকে যুক্ত করে তাকে কি বলা হয়, ক্যাপুলা বলা হয়। ওকে, তাহলে নেক্সট প্রশ্নটা দেখুন কি বলেছে, অ্যারেঞ্জ দ্য 4 নোবেল ট্রুথস অফ বুদ্ধিজম ইন দ্য ক্রনোলজিক্যাল অর্ডার। তাহলে বুদ্ধিজমে যে 4টা নোবেল ট্রুথ আছে, ঠিক আছে, সেই 4টা নোবেল ট্রুথকে আমাকে ক্রনোলজিক্যাল অর্ডারে সাজাতে বলেছে। তাহলে কি বলেছে, কি বলেছে, নিরোধ, মার্গ, দুঃখ আর হচ্ছে সমুদায়। তাহলে প্রথমে শুরু কি দিয়ে, দুঃখ দিয়ে শুরু, এবং অষ্টাঙ্গিক মার্গ যেখানে বলেছে যে একটা নির্দিষ্ট পাথ আমাদের ফলো করতে হবে সেটা দিয়ে শেষ। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিরাময় সম্ভব, এবং কি সেই নিরাময়টা করতে গেলে আমাকে একটা নির্দিষ্ট পাথকে ফলো করতে হবে। তাহলে সি দিয়ে শুরু দুঃখ, তাহলে সি দিয়ে শুরু দেখুন একটাই আছে, সমুদয়, দুঃখ আছে, দুঃখের কারণ আছে। এ হচ্ছে নিরোধ, দুঃখের, দুঃখটাকে কি আমরা নিরাময় করা সম্ভব, এবং লাস্টে ফাইনালি তার জন্য কি, তার জন্য আমাদের একটা নির্দিষ্ট পাথ নিতে হবে, সেটাই হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। নেক্সট কোশ্চেন, হুইচ মিনস অফ নলেজ বা প্রমাণা
ইনভলভস ডিরাইভিং নলেজ ফ্রম লিঙ্গুইস্টিক আটারেন্স অফ রিলায়েবল পার্সন। তার মানে বিভিন্ন ধরনের প্রমাণ থাকে, আপনারা জানেন টোটাল 6 ধরনের প্রমাণ রয়েছে, ঠিক আছে? সেই 6 ধরনের প্রমাণের মধ্যে কোন প্রমাণটা কোনো রিলায়েবল পার্সন, যাকে আমরা ভরসা করতে পারি, তার মুখ থেকে বেরোনো শব্দকে কি ধরে? শব্দকে হচ্ছে প্রমাণ হিসেবে ধরে। তাহলে কোনটা? অনুমান, অর্থপতি, প্রত্যক্ষ আর হচ্ছে শব্দ। তো আমরা অলরেডি এগুলো আমরা পড়েছি। এটা কি হবে? শব্দ, তাই না? শব্দ কি হবে? দেখুন, কারো মুখ থেকে বেরোলো শব্দ, যে কোনো পার্সনের মুখ থেকে শব্দ বেরোলেই তো তাকে আমরা প্রমাণ ধরবো না, তাহলে দেখতে হবে যে সেই পার্সনটা কি রিলায়েবল কিনা। ওকে, তাহলে এটা হচ্ছে শব্দ। নেক্সট কোশ্চেন দেখুন, অ্যারেঞ্জ দ্য স্টেপস অফ কনস্ট্রাক্টিং অ্যান অ্যানালজিক্যাল আর্গুমেন্ট ইন কারেক্ট সিকোয়েন্স। অ্যানালজিক্যাল আর্গুমেন্ট মানে যখন আমরা কোনো কিছুর সাথে তুলনা করে, কোনো কিছুকে কম্পেয়ার করে কোনো একটা কিছু বলি। যেমন আমরা কি বলি অনেক সময়, যে বাচ্চার মুখটা চাঁদের মতো। তাহলে চাঁদের যে স্নিগ্ধতা বা অ্যাট্রিবিউট রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, তার সাথে আমরা বাচ্চার মুখের তুলনা করছি। তাহলে এই যে কথাটা আমি বললাম, এখানে অ্যানালজি যে আমরা করি বা এটাকে কম্পারিজনও বলা হয়, ঠিক আছে? তাহলে এই অ্যানালজিটা যখন আমরা করছি, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কি হবে? আইডেন্টিফাই দ্য টার্গেট কেস, ইভ্যালুয়েট রিলেভেন্স অফ দ্য অ্যানালজি, এস্টাবলিশ দ্য শেয়ার অ্যাট্রিবিউট, ড্র অ্যান অ্যানালজি, আইডেন্টিফাই দ্য নোন কেস। তাহলে আপনি প্রথমে কি দেখবেন? বাচ্চার মুখটা দেখবেন নিশ্চয়ই। বাচ্চার মুখটা দেখে আপনার মনে হবে যে এটা কিসের মতো দেখতে। আপনি ভাববেন যে স্যার এটা চাঁদের মতো দেখতে, তাই না? তাহলে চাঁদের মতো কেন দেখতে লাগছে? তাহলে নিশ্চয়ই চাঁদের কোনো বৈশিষ্ট্যের সাথে আপনি তুলনা করবেন। এখান থেকে বৈশিষ্ট্যের সঙ্গে তুলনা করে আপনি বলবেন যে বাচ্চার মুখটা চাঁদের মতো। তারপর আপনি কি করবেন? মূল্যায়ন করবেন যে আদৌ কি আমি যে কথাটা বললাম বাচ্চার মুখটা চাঁদের মতো, তার মধ্যে কতটা প্রাসঙ্গিকতা রয়েছে। তাহলে প্রথমে আপনি কি করলেন? আইডেন্টিফাই দ্য নোন কেস। যেমন বাচ্চাকে মুখটা দেখলেন, এটা হচ্ছে আইডেন্টিফাই দ্য নোন কেস, সেটাকে আইডেন্টিফাই করলেন। তারপর টার্গেট করলেন, কার সাথে টার্গেট করব? টার্গেট করলাম স্যার চাঁদের সাথে, ঠিক আছে? চাঁদের মতো দেখতে। তাহলে এর পরে এ, তাহলে চাঁদের কিসের মতো দেখতে? নিশ্চয়ই কোনো অ্যাট্রিবিউট থাকবে। তাহলে এস্টাবলিশ দ্য শেয়ার অ্যাট্রিবিউট, নিশ্চয়ই চাঁদের মধ্যে যে আমরা স্নিগ্ধতাটা দেখতে পারি সেটার মতো দেখতে বলছেন। ওকে, তারপর হচ্ছে ডি। তাহলে আমরা সেখান থেকে কি করলাম? অ্যানালজি করলাম যে হ্যাঁ, বাচ্চার মুখটা চাঁদের স্নিগ্ধতা, চাঁদের যে স্নিগ্ধতা রয়েছে সেটা বাচ্চার মুখে রয়েছে, বাচ্চাটা চাঁদের মতো। এরপরে কি আছে? সেখান থেকে আমরা মূল্যায়ন করলাম যে সেটা কতটা প্রাসঙ্গিক হলো। তাহলে 4 নম্বরটা হচ্ছে কি সঠিক অ্যান্সার। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।